আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 7ই মার্চের পরন্ত বিকেলের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ দ্রোহের আগুন জ্বালিয়েছিল 56,000 বর্গমাইল জুড়ে। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলেন্দু গুণের ভাষায় সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের। শুধু দেশেই নয়, বঙ্গবন্ধুর সেই অমর কবিতার পংক্তি থেকে স্বাধীন বাংলাদেশের বার্তা শুনেছিল গোটা বিশ্ব। লন্ডন ভিত্তিক টাইম ম্যাগাজিনের বৈদেশিক সংবাদদাতা ড্যান কোগিন 71-এর 15ই মার্চ এক নিবন্ধে লিখেছিলেন, সমঝোতার আর কোনো আশা নেই, অখণ্ড পাকিস্তানের মৃত্যু ঘটতে যাচ্ছে। পাকিস্তানের সামরিক জান্তার ভিড় কাঁপিয়ে দিয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ। সরাসরি সম্প্রচারের উপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা, তবে পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের বাঙালি কর্মীদের অপ্রতিরোধ্য সাহসের কাছে নতি স্বীকার করতে হয় ইয়াহিয়া সরকারকে। গভীর রাতে বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয় সামরিক কর্তৃপক্ষ। এরপর মুক্তিযুদ্ধের পুরোটার সময় পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ ছিল এই ভাষণ, তবে 9 মাসের পুরোটার সময় তা বেজেছে মুক্তিকামী বাঙালির হৃদয়ে। এত বছর পর বাংলাদেশের ভিত্তি সে জায়গাটি আবার অলিখিত রাষ্ট্রীয় কর্তৃত্বের বলে নিষিদ্ধ। ডক্টর ইউনূসের 1.5 বছরের মবের আমল শেষেও মুক্তি পায়নি বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠ, বরং স্বাধীনতার স্থপতির ভাষণ বাজানোকে চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাস হিসেবে, ঠিক যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের 9 মাসে। 1.5 বছরের ধারাবাহিকতা মেনে নতুন সরকারের সময়ও ধুলায় মিশিয়ে দেয়া 32 নম্বর ঘিরে রেখেছে রক্তচক্ষু পুলিশ। অন্যদিকে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর 32 নম্বর মুখে 4 জনকে গ্রেপ্তারের পর মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের কথা বলা বিএনপি সরকারের সময়ও কেন এমন দৃশ্য? মুক্তিযুদ্ধের মহানায়ককে নিষিদ্ধ রাখায় ইউনূসীয় আর পাকিস্তানি ফর্মুলাতেই কেন হাঁটতে চায় বিএনপি? 7ই মার্চের ভাষণ বাজানো অথবা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো সন্ত্রাসী কার্যক্রম হলে এই দিনটির গভীর তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অভিমত কি সরকারের চোখে সন্ত্রাস? সোশ্যাল মিডিয়া জুড়ে বঙ্গবন্ধুকে স্মরণ করাও কি দেশবিরোধী কর্মকাণ্ড? যদি তাই হয়, তাহলে খোদ মুক্তিযুদ্ধই কি রাষ্ট্রের চোখে এখন অপরাধ হিসেবে বিবেচিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাঙালি জাতির মুক্তি সংগ্রাম হঠাৎ করে একদিনে শুরু যেমন হয়নি, তেমনি একদিনে শেষ হয়ে যায়নি। এই সংগ্রাম ছিল ধারাবাহিক। সেই ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে 55 বছর আগে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। 7ই মার্চের উত্তাল দিনটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ পায়ে হেঁটে, বাস, লঞ্চে কিংবা ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিল। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে লাখ লাখ মানুষের সয়লাভ হয়ে গিয়েছিল বিশাল সে ময়দান। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আসা মানুষের ভিড়ে সেদিন রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল জনসমুদ্রে। মুহুর্মুহু গর্জনে ফেটে পড়েছিল উত্থিত বাঁশের লাঠি হাতে সমবেত লাখ লাখ বিক্ষুব্ধ মানুষ। বাতাসে উড়ছিল বাংলার মানচিত্র আঁকা লাল সূর্যের অসংখ্য পতাকা। বিকাল 3:20 সাদা পাজামা পাঞ্জাবি আর হাত কাটা কালো কোট পরে বঙ্গবন্ধু যান রেসকোর্সের মঞ্চে। জনতার স্রোতে দাঁড়ান মাইকের সামনে। আকাশ কাঁপানো স্লোগান আর মুহুর্মুহু করতালির মধ্যে হাত নেড়ে অভিনন্দন জানান অপেক্ষামান জনসমুদ্রের উদ্দেশ্যে। তারপর শুরু করেন তার ঐতিহাসিক ভাষণ। কবিতার পংক্তির উচ্চারণের মতো তিনি বলে চলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। বঙ্গবন্ধু বললেন, তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না।
কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। রেসকোর্স ময়দানের জনসমুদ্র তখন ছিল উত্তাল, যেন আরো কিছু শুনতে চায় জনতা। বঙ্গবন্ধু উচ্চারণ করলেন তার শেষ বক্তব্য। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর এই ভাষণটি ছিল মাত্র 19 মিনিটের। সেটি দিয়ে তিনি বাঙালি জাতিকে তুলে আনেন অবিশ্বাস্য এক উচ্চতায়। এতে সামরিক আইন প্রত্যাহার, সৈন্যবাহিনীর ব্যারাকের প্রত্যাবর্তন, শহীদদের জন্য ক্ষতিপূরণ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের 4 দফা দাবি তুলে ধরেন তিনি। সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মূলত বঙ্গবন্ধুর এই ভাষণের আহ্বানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। এরপর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষক, দখলদার ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। বঙ্গবন্ধুর এই অমর ভাষণকে 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। বড় বিষয় হলো যুদ্ধ ও সামাজিক বিপর্যয় এবং সংরক্ষণের অভাবে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা নথিগুলোকে 20 বছর ধরে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো প্রথম কোনো ভাষণকে স্বীকৃতি দেয় যা ছিল অলিখিত। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা AMOW কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় মোট 78টি দলিলকে মনোনয়ন দেয়। এ তালিকায় 48 নম্বরে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটিকে স্থান দেওয়া হয়। বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার আন্তর্জাতিক তালিকায় মূলত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইউনেস্কো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়। দর্শক, বঙ্গবন্ধুর এই ভাষণটি পাকিস্তানি শাসকদের পিণ্ডি চটকে দিয়েছিল, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। স্বাধীনতার পরও একইভাবে পাকিস্তানি দোসরদের মনোবেদনা আর যন্ত্রণার কারণ এখনো সেই ভাষণ। রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি প্রচারের সব আয়োজন ছিল ঢাকা বেতার কর্তৃপক্ষের। প্রচার শুরু হয়েছিল, কিন্তু সামরিক কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দিলে বেতারের সব বাঙালি কর্মচারী বেতার ভবন ছেড়ে বেরিয়ে আসেন। বন্ধ হয়ে যায় সব ধরনের সম্প্রচার কার্যক্রম। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে নানা গুজব। গভীর রাতে অবশ্য সামরিক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। ওই ভাষণের পর গোটা বাংলাদেশে পাকিস্তানিদের পরিবর্তে বাঙালিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অনেকে বিভিন্ন জায়গায় পূর্ব পাকিস্তানের শব্দ মুছে বাংলাদেশ লিখে দেন, যে ভাষণের মধ্য দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের ভিত রচিত হয়েছিল। বাংলাদেশের জন্মের পর পাকিস্তানের দোসররা সেই ভাষণের বিরুদ্ধে সোচ্চার থেকেছে বরাবরই, কারণ তারা জানে 1971 সালের 7ই মার্চকে বাদ দিয়ে বাঙালি ইতিহাস লেখা সম্ভব নয়। বাংলাদেশের সামরিক শাসনামলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা 7ই মার্চের ভাষণকে এত বেশি প্রচার করতেন যেটি মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করত। অথচ 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্লোগান দিত, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই বৈষম্য বিরোধীদের কাছে পরে মুজিববাদ হয়ে যায় মুর্দাবাদ। বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযুদ্ধের
বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে তাদের অনেক চেষ্টা ছিল গত অন্তর্বর্তী সরকারের আমলে। অধ্যাপক ইউনূসের প্রশাসনও তাদের নিয়োগকর্তাদের খুশি করতে একই কাজ করে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় দিবস থেকে বাদ দেওয়া হয় ৭ই মার্চকে। পাঠ্যপুস্তক থেকে ৭ই মার্চ সরিয়ে সেখানে জুলাই অভ্যুত্থানকে রিপ্লেস করা হয়। অথচ হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। ২০২২ সালের ৫ই ফেব্রুয়ারিতে হাইকোর্ট ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানিতে আদালত এই মত দিয়েছিলেন। সে বছরের ২৫শে ফেব্রুয়ারি আদালত ১ মাসের মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর নিশানা মুছে দেওয়ার পদক্ষেপ হিসেবে এসব কিছু বাদ দেয়। তারপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে শুরু হয় ইউনুসীয় মব সন্ত্রাস। মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস এতটা বেড়েছিল যে মূলধারার সংবাদপত্রের পাতা কিংবা টিভি নিউজের পর্দা থেকে এসব দিবস বেমালুম হারিয়ে যায়। গত বছর দৈনিক প্রথম আলোর প্রথম ও শেষ পাতায় ৭ই মার্চ বলে কিছুই ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে থাকা হলের নাম পরিবর্তন করে ইতিহাসের ঘৃণিত রাজাকার শাহ আজিজুরের নামে নামকরণের ঘটনাও ঘটেছে। তবে ইতিহাস সাক্ষী দেয় যতবার এদেশ থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বিকৃত করার চেষ্টা করা হয়েছে, তিনবার একটি ভাঙা পোড়া বাড়িকে আবারও পড়ানোর চেষ্টা করা হয়েছে, ততই বঙ্গবন্ধু হয়ে উঠেছেন প্রাসঙ্গিক এবং শক্তিশালী। ইউনূসের ১৮ মাসের মবের শাসন থেকে মুক্তির পর অনেকেই ভেবেছিলেন ইতিহাস বিকৃতির ধারা বদলাবে, তবে বাস্তবতা কি তার পক্ষে খুব বেশি সাক্ষ্য দিচ্ছে? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৭ই মার্চ প্রথম আলো কিংবা অন্য পত্রিকাগুলোর প্রথম পাতায় ফিরেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে বঙ্গবন্ধু সেই উদ্যত তর্জনী। তবে রাষ্ট্রীয় দমনের ছবিটা যেন ঠিক ইউনূসের আমলের মতোই। ৭ই মার্চের প্রথম প্রহরের আগেই নতুন করে ৩২ নম্বর ঘিরে ফেলে পুলিশ বাহিনী। সাজোয়া যান নিয়ে দিনভর তাদের যে যুদ্ধ প্রস্তুতি, সে যুদ্ধ যেন বাংলাদেশের অস্তিত্বেরই বিরুদ্ধে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু বেষ্টনীর ভেতরে ঢুকে পড়ে নাজেহালের শিকার হচ্ছে। তার অসহায় বাবার চোখ থেকে ঝরছে হতাশা এবং ক্ষোভের আগুন। ইউনূসের শাসনামলের ১.৫ বছরের ৩২ নম্বর ঘিরে এভাবে মানুষকে নাজেহাল করার অসংখ্য ঘটনা ঘটেছে। পুলিশের সামনে নারীকে বেধড়ক মারধর করে ক্ষমতার জানান দিয়েছে কিংস পার্টির নেতারা। আবার ৩২ নম্বর দখলে নেওয়ার স্লোগান দিয়ে মিছিল করেছেন বিএনপির সমর্থকেরা। দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পরেও মুক্ত হয়নি দেশের স্বাধীনতার বাতিঘর ৩২ নম্বর। এখানেই শেষ নয়, ঐতিহাসিক ৭ই মার্চ ফুল নিয়ে ৩২ নম্বরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন ৪ জন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। অন্যদিকে চাংখারপুল মোড়ে ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ২ জনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ওসি নির্দ্বিধায় সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ, এই কারণে ২ জনকে তুলে আনা হয়েছে। সারা দেশে দেখা গেছে রাষ্ট্রীয় বিধিনিষেধের এমন বেড়াজাল, অথচ শুনতে অবাক লাগলেও বিএনপি দল হিসেবে ৭ই মার্চ পালন করত। খুব বেশি দিন আগের কথা নয়, ২০২১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেছিল বিএনপি। যদিও এটি নিয়ে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তখন। মূলত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে বিএনপি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চ মাস জুড়ে যে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, তার মধ্যে ৭ই মার্চকেও রাখা হয়। এদিন বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি। দর্শক, সেই অনুষ্ঠানে বিএনপি নেতারা কি বলেছিলেন? বিবিসি বাংলার খবর থেকে জানা যায়, ওই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছিলেন ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল। সেই সময় অবিসংবাদিত নেতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমানের ভাষণে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা ছিল, আমরা তা অস্বীকার করি না। ২০২৩ সালেও ৭ই মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি ছিল। এদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু
2024 সালের 5ই আগস্টের পালাবদলের পর থেকে বিএনপির কাছে 7ই মার্চ আর পালনযোগ্য কিছু নয়, বরং বিএনপির নতুন সরকারের আমলে যখন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করে যাচ্ছে, তখন বিএনপি সরকারের মুখে কুলুপ। 2024 সালের 5ই আগস্ট আগে 7ই মার্চের দিনটি ঘিরে থাকতো জমজমাট আয়োজন, সভা, সেমিনার, স্মৃতিচারণের নীরব প্রতিযোগিতা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের পসরা সাজিয়ে বসতেন বুদ্ধিজীবী কিংবা লেখকেরা। তবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে। কিন্তু পরিবর্তনের অঙ্গীকার দিয়ে ত্রয়োদশ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলেও ইউনূসের বিছিয়ে যাওয়া নীতিতে হাত দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি দিবসটি ঘিরে কোনো ক্রোড়পত্র, চোখে পড়েনি বিগত সময়ের বুদ্ধিজীবীদের কলমের আঁচড়, দমন পীড়ন ও কার্যক্রম নিষিদ্ধের খড়গে পড়া আওয়ামী লীগ ঐতিহাসিক এই দিবসটিকে ঘিরে কর্মসূচি দিলেও তা সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ। দর্শক, দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, মতবিরোধ, এমনকি সংঘাতময় সম্পর্ক থাকতে পারে। তা সত্ত্বেও 7ই মার্চের মতো বাঙালির গৌরবের ইতিহাস ইস্যুতে কোনো বিভেদ বা মতৈক্য থাকার সুযোগ নেই। 7ই মার্চ, 25শে মার্চ ও 26শে মার্চ, 14-16 ডিসেম্বর সহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে একটি অভিন্ন অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা বাঞ্ছনীয়। মুক্তিযুদ্ধের একটি অভিন্ন ইতিহাস থাকা জরুরি। মুক্তিযুদ্ধের কোনো বিতর্কিত বয়ান কাম্য নাই। এই বোঝাপড়ার ঘাটতি থাকলে আওয়ামী লীগের চোখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আর আওয়ামী লীগ বিরোধী রাজনীতির চোখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা তো আলাদা। এটা তো সত্যি কথা যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে পাঠ্য বই থেকে সংবিধান সর্বত্র জায়গা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার। তাহলে সে সরকার বদলে যাবে, সে সরকারের ক্ষমতার পালাবদল ঘটবে, তাহলে সেই ইতিহাসের পালাবদল ঘটবে না? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নানা পরিবর্তন আনার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটা অধ্যাদেশ জারির পর এই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা আর মুক্তিযোদ্ধা থাকছেন কি থাকছেন না। মানে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেই নির্ভর করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে অবদানটা কি সেটা নির্ধারিত হবে, নাকি এই তর্কটি উস্কে দেওয়ার জন্যই যে আসলে ইউনূস সরকারের করুণা, অনুগ্রহ এবং বিবেচনার ওপর নির্ভর করছে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতে পারেন কি পারেন না, সেই নাটকটি উস্কে দেওয়ার জন্যে বা সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্যেই এমন একটি ঘটনা সাজানো হলো না তো? মানে আমার কাছে পুরো বিষয়টি জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের জন্যই ভীষণ অপমানজনক মনে হয়েছে। অনেকেই অবশ্য বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কত মহান, তারা একেবারে নিশ্চিত করে বলেছেন, তাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম একদম নিশ্চিতভাবে বলেছেন যে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা তাদের মুক্তিযোদ্ধা স্ট্যাটাস থাকছে, কারণ মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন তাদের সকলেরই মুক্তিযোদ্ধা স্ট্যাটাস থাকছে। সরকারে অত্যন্ত প্রভাবশালী, তবে সরকারের সদস্য নন, জাতীয় নাগরিক পার্টির নেতা, জুলাই আগস্ট আন্দোলনের প্রভাবশালী নেতা সার্জিস আলম, তিনি এই ঘটনায় সরকারের ক্ল্যারিফিকেশন বা স্পষ্টীকরণ আসবার আগেই, ব্যাখ্যা আসবার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে শেখ মুজিবুর রহমান তো স্বইচ্ছায় মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে তারপর বিজয়ের শেষ পর্যন্ত সে পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। কিন্তু তাজউদ্দিন আহমেদ তো মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে সমস্যাটাই আসলে সেখানে যে এই যে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা
স্বাধীনতা যুদ্ধে অবদানের এখন যে ঐতিহাসিক ব্যাখ্যা এই ছাত্র তরুণেরা, বাংলাদেশের বর্তমান নেতৃত্বে থাকা তরুণেরা হাজির করছেন বা তাদের পেছনে থাকা প্রবীণেরা হাজির করছেন, তার সঙ্গে তো আসলে শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কি থাকলো না তার কোনো সম্পর্ক নেই। আসলে সমস্যাটা হচ্ছে তারা শেখ মুজিবের সম্মানের জায়গা বা শেখ মুজিবকে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসেবে তার যে অবস্থান, সারা বাংলার মানুষ যে বঙ্গবন্ধুর ডাকে আসলে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, যারা বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কি থাকলো না তা নিয়ে বেদনাগ্রস্ত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের একটা অংশ যেভাবে দেখেন তারা তো সেভাবে দেখেন না। তারা দেখেন, তাদের ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন সেই নেতা যিনি স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে গিয়ে বন্দী হয়েছিলেন এবং বিজয়ের পর ফিরে এসেছেন। কাজেই তিনি তো যুদ্ধ করেন নাই, তিনি কোনো রিস্ক নেন নাই। আর কেন বঙ্গবন্ধুর বিশ্বস্ততম 4 সহযোগী এদেরকে তাদের এখন এত পছন্দ হচ্ছে? হঠাৎ করে তাজউদ্দিন আহমেদ বিষয়ে সার্জিস আলম কিংবা এই সরকারের নানা উপদেষ্টা কিংবা এই সরকার ঘনিষ্ঠ ব্যক্তি, মানে যারা এই রাজনীতিপন্থী, তাদের এত ভালো লাগা আগ্রহ কেন বলুন তো? কারণ মনে তো রাখতে হবে, মানে এরা তো কেউ প্রশ্ন তোলেন না যে বঙ্গবন্ধুকে 75-এর 15ই আগস্ট গ্রেফতারের পরেই তাজউদ্দিন আহমেদ সহ এই 4 নেতাকে কারারুদ্ধ করতে হলো কেন, এবং 3রা নভেম্বর এই 4 নেতাকে ঢাকা কারাগারে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করতে হলো কেন? বঙ্গবন্ধুর কোন রাজনীতি নিঃশেষ হচ্ছিল না তাজউদ্দিন আহমেদ সহ এই ব্যক্তিদের হত্যা করার আগ পর্যন্ত? সেই প্রশ্ন কিন্তু সার্জিস আলমরা করেন না, যারা মুজিববাদী রাজনীতিকে এতটা ঘৃণা করেন। তারা হঠাৎ এত তাজউদ্দিন ভক্ত কেন বলুন তো? তারা তাজউদ্দিন আহমেদ ভক্ত হয়ে উঠেছেন, তার একটা বড় কারণ হচ্ছে সোহেল তাজ, তাজউদ্দিন আহমেদের ছেলে, এবং তার আরেক মেয়ে শারমিন আহমেদ। তারা দুজন 5ই আগস্টের পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিষয়ে কুৎসা রটনায় লিপ্ত হয়েছেন। মানে তাজউদ্দিন আহমেদকে কতভাবে ঠকিয়েছেন বঙ্গবন্ধু, সোহেল তাজ যাকে বিদেশ থেকে উড়িয়ে এনে তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবেই একমাত্র এই যোগ্যতাতেই সংসদ সদস্য বানিয়েছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিলেন, তাকে কিভাবে শেখ হাসিনা ঠকিয়েছেন, এসব গল্প সংবাদ মাধ্যমে রসিয়ে রসিয়ে উপস্থাপন করে সার্জিস আলমদের প্রিয় হয়ে উঠেছেন তাজউদ্দিন আহমেদের 2 ছেলে মেয়ে। এবং সোহেল তাজ তার পছন্দ মতো ঢাকা শহরে বসে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে কোন প্রজন্মে জড়িত কোন নেতৃবৃন্দ বা তাদের পরিবার পরিজন যখন বাংলাদেশের কোনো জায়গায় এখন আর 5ই আগস্টের পর থেকে আর নিরাপদে থাকতে পারছেন না, সোহেল তাজ সে সময় বিয়ে করছেন, তার শরীর চর্চা কেন্দ্র জিমে ব্যায়াম করছেন, সেই জিমের ব্যবসা চালাচ্ছেন। কিন্তু এই সার্জিস আলমরা প্রশ্ন তুলছেন না যে এই সোহেল তাজেরই আরেক বোন সিমিন হোসেন রিমি, সবচেয়ে বড় বোন তাজউদ্দিন আহমেদের মেয়ে, তিনি আবার শেখ হাসিনার আমলেরই মন্ত্রী ছিলেন, তিনি এখন কোথায়? মানে এই যে তাজউদ্দিন আহমেদ প্রেম হঠাৎ করে এই ছাত্র নেতাদের মধ্যে এসে পড়েছে, সেগুলোও কিন্তু খুব উদ্দেশ্য প্রণোদিত। আপনারা যারা হঠাৎ করে এখন বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতিও কি অন্তর্বর্তীকালীন সরকার কেড়ে নিল, আর কি কি করবে, এই নিয়ে খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছেন, কিংবা যারা এতদিন বেশ খুশি হয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়িতে আক্রোশকে আপনারা শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতি আক্রোশ হিসেবে দেখেছেন, বঙ্গবন্ধুকে আসলে তার 71-এর আগের ভূমিকার জন্যই বিবেচনা করা যেতে পারে, পরের ভূমিকার জন্য তার বাড়ি ভাঙা ঠিক হয়েছে বলেছেন, তাদেরও অনেকে বেশ বেদনা এবং প্রতিবাদ দেখিয়েছেন ফেসবুকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতে বিস্ময়ের কি আছে? মানে হঠাৎ করে একটা অধ্যাদেশে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকলো কিনা, তার চেয়ে তো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসটাকে আপনি সেভাবে দেখেন কিনা যে বঙ্গবন্ধু বাঙালি জাতির একটা অভ্যুদয়ের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে গ্লোরিয়াস, সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে মর্যাদাকর, সবচেয়ে উজ্জ্বলতম অভ্যুদয়ের নেতা, আপনি সেটা মনে করেন কিনা? আপনি বঙ্গবন্ধুকে আসলে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি মনে করেন কিনা?
এখন 5ই আগস্টের পর থেকে যে ইতিহাস আমরা দেখছি সেই ইতিহাসে তো বঙ্গবন্ধুকে সেভাবে মনে করা হচ্ছে না। 2 দিন 3 রাত ধরে বঙ্গবন্ধুর বাড়ি 5ই আগস্টের 6 মাস পর আবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আগুন লাগানো হলো, ভাঙা হলো, বুলডোজার এনের পর গুড়িয়ে দেওয়া হলো, বলা হলো এটা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়ার উদ্যোগ। 5ই আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা হলো, আরো নানাভাবে এর অপমান করা হলো। বলা হলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 17 বছর ধরে শাসন করেছেন এবং দিকে দিকে বাবার এই ভাস্কর্য বানিয়ে তাকে এই অপমানের মুখোমুখি করেছেন। শুধুই কি তাই, নাকি সত্যিকার অর্থে সমস্যাটা সেখানে যে বঙ্গবন্ধুকে আসলে আপনি বা আপনার রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের মহান স্থপতি মনে করেন কিনা, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রধান নেতা মনে করেন কিনা? সমস্যাটা কি সেই জায়গাটাতে না? আমরা যারা 80-90-এর দশকে বড় হয়েছি আমরা তো জানি বঙ্গবন্ধু তো আমাদের পাঠ্য বইয়ে ছিলেন না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা কখনো কোনোদিন শুনতে পাইনি 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত। আমরা বইয়ে পড়েছি, কারণ সেসব বই ব্যক্তিগতভাবে আমাদের পরিবার সূত্রে কেনা ছিল, আমাদের বাবা মা পড়াতে চেয়েছেন, তাই আমরা জেনেছি এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের কথা। আমরা দেয়াল লিখন দেখেছি, কিন্তু আমরা তো আমাদের পাঠ্য বইয়ে পড়িনি। আমরা তো আমাদের পাঠ্য বইয়ে কখনো বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি হিসেবে বর্ণনা করতে দেখিনি। তাহলে আওয়ামী লীগের চোখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আর আওয়ামী লীগ বিরোধী রাজনীতির চোখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা তো আলাদা।